সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার হুসাইন, প্রভাষক, বাংলা বিভাগ, রাঙ্গুনিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা পড়ব মাইকেল মধুসূদন দত্তের সনেট ও মিথ্যাক্ষর ছন্দ এবং তোমাদের পাঠ্য বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ছন্দ বিশ্লেষণ। ছন্দ বিশ্লেষণের জন্য তোমাদের বুঝতে হবে তিনটা বিষয়। একটা হলো অক্ষর, আরেকটা হলো মাত্রা, আরেকটা হলো পর্ব। অক্ষর অ, আ, ক, খ, গ, ঘ, এগুলো কিন্তু তোমরা যে অক্ষর বলো এটা কিন্তু ব্যাকরণের ভাষায় অক্ষর, কিন্তু ছন্দের ভাষায় অক্ষর হচ্ছে অন্য জিনিস। এখন তোমাদের একটু অন্য পাঠে যেতে হবে যে ছন্দের ভাষায় অক্ষর হচ্ছে যে বাকযন্ত্রের স্বল্পতম প্রচেষ্টায় যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ উচ্চারিত হয় তাকে অক্ষর বলে, অর্থাৎ এক প্রয়াসে উচ্চারিত ধ্বনিকে অক্ষর বলে। অক্ষর দু প্রকার, মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর। আমি একটু লিখি। আর একটা হলো বদ্ধাক্ষর। মুক্ত অক্ষর, বদ্ধ অক্ষর, বুঝতে পারছো? এবার মুক্তাক্ষর কোনগুলো আমরা দেখি একটু। আমি একটু আগে বলেছি যে এক প্রয়াসে উচ্চারিত ধ্বনিকে অক্ষর বলে। একটি শব্দে যে অংশটি সাথে স্বরধ্বনি যুক্ত থাকে সেটি হচ্ছে মুক্তাক্ষর, অর্থাৎ যে অক্ষরকে আমরা টানতে পারবো ইচ্ছা মতো সেটি হচ্ছে মুক্তাক্ষর। আর যে অক্ষরকে টানতে পারবো না, বাধাগ্রস্ত হবে, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি যুক্ত থাকবে, সেগুলি হচ্ছে বদ্ধাক্ষর। আমি লিখে দেখালে তোমাদের একদম সহজ মনে হবে। তার আগে একটি কথা বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা, ব্যঞ্জনবর্ণ স্বরধ্বনি ছাড়া কিন্তু অচল, পঙ্গু, অসহায়। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। যদি বলি একটা ব্যঞ্জনবর্ণ যে ক, যদি একটু গভীর চিন্তা করি, ক যখন আমরা বলি একটা শেষে কিন্তু অধ্বনি পাই আমরা, অধ্বনি। এই ধ্বনি এটা হচ্ছে স্বরধ্বনি। তাহলে ক সমান ক যোগ অ, এই অটা হচ্ছে স্বরধ্বনি। একইভাবে র বললে র যোগ অ, র, একটা কিন্তু অধ্বনি আমরা পেয়ে যাচ্ছি। এই ধ্বনিটা কিন্তু দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। ব্যঞ্জন বর্ণ স্বরধ্বনি ছাড়া অচল, পঙ্গু। এবার আমি একটা মজার কথা বলি। যদি অধ্বনি বলে যে ভাই তোমার সাথে আমি আর থাকবো না, আমি তোমার সাথে আর নাই, তোমার সাথে আড়ি, তোমার মতো তুমি চলো, তাহলে কিন্তু এই বর্ণগুলো অসহায়। আমরা এটাকে বলতে হবে যে আটকে যাবে, বলতে পারবো না, যেহেতু শেষে অধ্বনি নাই। আর এটা আমরা র বলতে পারবো না, এটাকে এভাবে আটকে যাবে। এই জন্য বুঝতে হবে স্বরধ্বনি ছাড়া ব্যঞ্জন বর্ণ অচল। আমরা এবার মুক্তাক্ষর, বদ্ধাক্ষর বুঝি। একটু আগে বলেছি প্রিয় শিক্ষার্থীরা, যেসব অক্ষর আমরা টানতে পারবো সেগুলো হলো মুক্তাক্ষর, যেগুলো টানতে পারবো না সেগুলো হলো বদ্ধাক্ষর। যেমন আমি একটা শব্দ যদি লিখি এখানে যে আমার, আমার, কেন তিনটা বর্ণ কিন্তু ছন্দের নিয়মে এখানে অক্ষর হবে দুইটা। যদিও তিনটা অক্ষর তোমরা দেখছো ব্যাকরণের নিয়মে, কিন্তু ছন্দের নিয়মে দুইটি। কিভাবে? আমার। আমি এখানে একটা কথা বলে রাখি যে মুক্তাক্ষরের চিহ্ন হচ্ছে গোলাকৃতি, বদ্ধাক্ষরের চিহ্ন হচ্ছে এটি। মুক্তাক্ষর, বদ্ধাক্ষরের চিহ্ন আমার।
আমরা কিন্তু আকে টানতে পারছি, যেহেতু এটা স্বরবর্ণই আছে। আ, এটি হচ্ছে মুক্তাক্ষর। আর মার, মার এটি কিন্তু আমরা টানতে পারছি না, এটি বদ্ধাক্ষর। তবে তোমরা একটু প্রশ্ন করতে পারো যে তাহলে আমরা আ যখন বললাম তাহলে মাও তো বলতে পারি, যেহেতু একটা আকার যুক্ত আছে, মা করে আমরা টানতে পারি। না, তুমি টানতে পারবে না, কারণ তোমাকে এই রর কথা খেয়াল রাখতে হবে। তুমি যদি মা করে চলে যাও, তার র তো একেবারে এর তো অসহায় হয়ে পড়ে থাকবে, ও বলছে আমাকে বাঁচাও, আমাকে টানো একটু। এই র কিন্তু এই ময়ের উপর নির্ভরশীল, মার উপর নির্ভরশীল। সেজন্য ওই যে বলেছি যে এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি হচ্ছে অক্ষর। আ মার, এখানে ছন্দের নিয়মে দুটি অক্ষর। যদি আমি আরেকটা শব্দ বলি যে আমাদের, তাহলে বুঝতে পারছো কি হচ্ছে আমাদের। উপরের শব্দে একটি মুক্তাক্ষর একটি বদ্ধাক্ষর ছিল, নিচের শব্দে তিনটি অক্ষর, দুটি মুক্তাক্ষর একটি বদ্ধাক্ষর। ভাবা যায়? এবং এই মুক্তাক্ষর বদ্ধাক্ষর হিসাব করেই কিন্তু কবি কবিতা লিখেন, ছন্দ রক্ষার জন্য অনেক কিছু ভাবতে হয় তাদের। আমি আরেকটি শব্দ লিখব যে বাংলাদেশ। প্রতিটি শব্দকে কিন্তু বিশ্লেষণ করা যাবে। বাংলাদেশ, বাং লা দেশ। বাংলাদেশ শব্দে এমনিতে দেখলে 5টি অক্ষর, 1 2 3 4 5, 5টি বর্ণ। কিন্তু যখন আমরা এটাকে অক্ষর চিহ্নিত করব ছন্দের নিয়মে, তখন এখানে অক্ষর হবে 3টি। প্রথমে বদ্ধাক্ষর, মাঝখানে মুক্তাক্ষর, শেষে একটি বদ্ধাক্ষর। বাংলাদেশ। যদি আমি আরেকটি শব্দের উদাহরণ দিই যে পৃথিবী, যারা ক্লাস মন দিয়ে শুনছো তারা নিশ্চয়ই মনে মনে পাঠ করছো পৃথিবী কিভাবে হবে, কিভাবে লিখব। তাহলে পৃথিবী, 3টি কিন্তু মুক্তাক্ষর। পৃথিবী, 3টা অক্ষরে আমরা টানতে পারছি, 3টি মুক্তাক্ষর। আমি যদি আরও একটা কবিতা একটা শব্দ লিখি, কবিতা, তাহলে কি হবে? কবিতা, তাও 3টি মুক্তাক্ষর হয়ে গেল। যদি বলি গল্প, একটু চিন্তা করো, একদম সহজ। গল্প, গল্প, প্রথমে বদ্ধাক্ষর, শেষে একটি মুক্তাক্ষর, 2টি অক্ষর। এরকম করে প্রতিটি শব্দকে বিশ্লেষণ করা যায়, অর্থাৎ অক্ষর চিহ্নিত করা যায়। আবার কিছু শব্দ আছে, দেখো যে চাঁদ, এটি কি হবে তাহলে? চাঁদে কিন্তু একটি অক্ষর, সেটা হলো বদ্ধাক্ষর। চাঁদ একটি অক্ষর। এরকম করে যদি বলি যে রাত, রাত, তাও কিন্তু একটি অক্ষর, তাও বদ্ধাক্ষর। সাহিত্য, সাহিত্য শব্দ যদি লিখি আমি, সাহিত্য, সাহিত্য, প্রথমে মুক্তাক্ষর, মাঝখানে বদ্ধাক্ষর, শেষে মুক্তাক্ষর। আমি আর লিখছি না। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো একটা তথ্য মুখস্থ রাখতে হবে। তথ্যটা হলো অক্ষরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর সবসময় এক মাত্রা ধরা হয়। এবার মাত্রা, মাত্রা কি তাহলে? মাত্রা বলতে তোমরা ছোটোবেলায় যে অক্ষর শিখেছ মায়ের কাছ থেকে, যে ক লিখে উপর একটা মাত্রা দেওয়া, অ লিখে মাত্রা দেওয়া, রস্য ই লিখে মাত্রা দেওয়া, এটি কিন্তু সেই মাত্রা নয়। কবিতার ছন্দের মাত্রা অন্য জিনিস। যদি আমি একটু ডেফিনিশনটা বলি, যে অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে মাত্রা বলে, অর্থাৎ একটি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে সেটি হচ্ছে মাত্রা।
মনে রাখতে হবে, যেহেতু আমাদের এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, আমি কিছুক্ষণ আগে বলেছি অক্ষরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর সবসময় এক মাত্রা হয়, আর বদ্ধাক্ষরের বেলায় যদি বদ্ধাক্ষরটি শব্দের প্রথমে এবং মাঝখানে থাকে তাহলে এক মাত্রা ধরতে হবে, যদি শেষে থাকে তাহলে দুই মাত্রা ধরতে হবে। অর্থাৎ আদি মধ্যে এক মাত্রা, শেষে হলে বদ্ধাক্ষর দুই মাত্রা ধরতে হবে। এই তথ্যটি মনে রাখলে তোমাদের ছন্দ বিশ্লেষণ একদম সহজ হয়ে যাবে। মাত্রা নিয়ে আরেকটু কথা কিন্তু বাকি আছে। তোমরা হয়তো ভাবছো যে মাত্রা তো বুঝলাম, কিন্তু মাত্রাটা কি চোখে দেখবো কিনা? হ্যাঁ, অবশ্যই চোখে দেখব। ছোটবেলায় বর্ণের উপর মাত্রাটা চোখে দেখেছিলে, কিন্তু আমাদের এই ছন্দের যে মাত্রা সেটাও কিন্তু এখন চোখে দেখবে, তবে কবিতায় দেখবে না, যখন ছন্দ বিশ্লেষণ করবে তখন দেখবে। মাত্রা হচ্ছে এইগুলোই। আমি একেবারে একসাথে কাজটা করে ফেলি। আমি একটু আগে বলেছি অক্ষরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর সবসময় এক মাত্রা, এক মাত্রা মানে এই মাত্রা। আমি একটু আগে আরেকটা কথা বলেছি, বদ্ধাক্ষরের বেলায় অর্থাৎ সোজা একটা দাগ থাকলে এটা বদ্ধাক্ষর, বদ্ধাক্ষর শব্দের প্রথমে এবং মধ্যখানে থাকলে এক মাত্রা ধরা হয়, যদি শেষে থাকে তাহলে দুই মাত্রা ধরা হয়। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে দুই মাত্রা হবে অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে, এই নিয়মটা। এখানে কি হবে তাহলে? এখন তোমাদের একদম যে পানির মতো সোজা বলে একটা কথা আছে, এরকম মনে হবে। দেখো, তাহলে মুক্তাক্ষর দেখলে চোখ বন্ধ করে এক টান দিয়ে দিবে। এই শব্দে দেখো অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে এই শব্দে কি হবে তাহলে? এক এক, এখানে দুই। তবে এখানে একটু দেখি বাংলাদেশ শব্দে সুন্দর একটু উদাহরণ পেয়েছি আমি। শব্দের প্রথমে বদ্ধাক্ষর থাকলে কয় মাত্রা? এক মাত্রা। এইখানে এক দিয়ে দিলাম। মুক্তাক্ষর তো চোখ বন্ধ করেই এক মাত্রা দিয়ে দিবে, আর বদ্ধাক্ষর শেষে হলে দুই মাত্রা। এখানে তিন মাত্রায় বুঝতে পারছো, আমি লিখছি না। আর গল্প শব্দে এখানে এক এক। হ্যাঁ, এখানে কি হবে? এক এক এক, যেহেতু মাঝখানে আছে এক। যদি এরকম হয় একটা শব্দ চাঁদ, হাত, ভাত, রাত, একটি বদ্ধাক্ষর, এটিকে শেষ মনে করতে হবে, এখানে দুই মাত্রা হবে। এইভাবে এক অক্ষর বিশিষ্ট যে বদ্ধাক্ষর সেগুলিতে দুই মাত্রা হবে। তাহলে আমরা মাত্রাও বুঝতে পেরেছি। এখন আরেকটি শব্দ বলেছিলাম পর্ব। পর্বটা একটু পরে বলবো, যখন ছন্দ বিশ্লেষণ করব তখনই বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন একটি কথা বলে রাখি, আমি যখন ক্লাসে ছন্দ পড়াই আমার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার শ্রদ্ধেয় ডক্টর শাহজাহান মুনির স্যার, তিনি আমাদের অনার্স থার্ড ইয়ারে ছন্দ পড়াতেন, অসাধারণ পড়াতেন, অসাধারণ। শ্রদ্ধেয় শাহজাহান মুনির স্যার এখন অবসরে আছেন। কোথায় আছেন, কেমন আছেন আমি জানি না। স্যার যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এ প্রত্যাশা করি। এবার আমরা যাচ্ছি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ছন্দ বিশ্লেষণ। এই ছন্দ বিশ্লেষণে তোমরা অনেক তথ্য পাবে পরীক্ষার উপযোগী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রথম দুটি চরণ এখন লিখব। নিশ্চয়ই তোমাদের মনে আছে দুটি চরণ। আমি লিখছি এখানে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। একটি চরণ লিখেছি আমি বিরাম চিহ্ন এখন খুব বেশি দিচ্ছি না, যেহেতু আমাদের ছন্দ বিশ্লেষণ করব। একটু ফাঁক করে লিখব, কারণ আমরা ওই অক্ষর চিহ্নিত করব।
জানিনু কেমনে আসি লক্ষণ পশিল। দুটি চরণ লিখেছি কিন্তু আমি। আমাদের ছন্দ বিশ্লেষণের জন্য প্রথম কাজ হলো অক্ষর চিহ্নিতকরণ, মুক্তাক্ষর বদ্ধাক্ষর চিহ্নিত করতে হবে। তাহলে শুরু করা যাক। এতক্ষণে, প্রিয় শিক্ষার্থীরা দেখো, মুক্তাক্ষর বদ্ধাক্ষর বের করো। এতক্ষণে একটু আমরা খেয়াল করি, এ তক্ষণে, একটু গভীর চিন্তা করতে হবে। শব্দের অক্ষর চিহ্নিত করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই ওই শব্দটি মুখে উচ্চারণ করতে হবে। এতক্ষণে, এতক্ষণে, এতক ক্ষণে। অরিন্দম শব্দটি অবশ্যই মুখে একবার উচ্চারণ করতে হবে, না হয় অক্ষর চিহ্নিত করতে পারবে না ঠিক মতো। অরিন্দম, ও রিন্দম, ও রিন্দম। কোহিলা, বিষাদে। দ্বিতীয় চরণে যাচ্ছি। জানিনু কেমনে আসি লক্ষণ, লক্ষণ, ওই যে রামের ভাই লক্ষণ, 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 দুটি বদ্ধাক্ষর। পশিল, বুঝতে পেরেছ? পশিল, তিনটি মুক্তাক্ষর। এবার আমাদের প্রথম কাজ হবে মাত্রাগুলো বসিয়ে দেওয়া। মনে আসে নিশ্চয়ই তোমাদের, অক্ষরভিত্তিক ছন্দে মুক্তাক্ষর সবসময় এক মাত্রা, বদ্ধাক্ষর প্রথমে এবং মাঝখানে থাকলে এক, শেষে থাকলে দুই। তাহলে চট করে মাত্রা বসিয়ে ফেলো। এক, এক। মুক্তাক্ষর দেখলে চোখ বন্ধ করে এক দিয়ে দিবে, কোনো ঝামেলা নাই এটাতে। এই যে মাত্রা, তোমাদের পাঠ পরিচিতি বইয়ে, দুঃখিত, তোমাদের পাঠ পরিচিতি অংশে শেষের দিকে কিন্তু লেখা আছে এই কবিতাটি 14 মাত্রার অমিত্রাক্ষর ছন্দে রচিত। এবার মাত্রা 14টি হয়েছে কিনা তোমাদেরকে হিসাব করতে হবে। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই তো মিলে গেছে 14 মাত্রা। দ্বিতীয় চরণে আসি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, দুটি চরণে কিন্তু 14 মাত্রা। এবার পর্ব, পর্ব, পর্ব হচ্ছে কবিতা আবৃত্তির সময় এক একবারের ঝোঁকে, অর্থাৎ এক নিঃশ্বাসে চরণের যতটুকু অংশ উচ্চারিত হয় তাই হচ্ছে পর্ব। অর্থাৎ চরণের প্রতিটি ভাগকে পর্ব বলা হয়। কিভাবে দেখো, এতক্ষণে অরিন্দম, কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, হাই তা তো উচিত কি তব এ কাজ। আমি তো দুটি চরণ লিখেছি, দুটি বিশ্লেষণ করব। তাহলে এখন একটি প্রশ্ন আমরা নিতে পারি যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় প্রতি চরণে কতটি পর্ব? দুটি পর্ব, যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে কয় মাত্রা? 1 2 3 4 5 6 7 8। প্রথম পর্বে 8 মাত্রা, দ্বিতীয় পর্বে 6 মাত্রা, অর্থাৎ 8 যোগ 6 সমান যে 14 মাত্রা। এখানেও দেখবে 8 যোগ 6 সমান 14 মাত্রা। 8 6 14। তাহলে আমরা অনেকগুলো প্রশ্নোত্তর ইতিমধ্যে কিন্তু শিখে ফেললাম। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রতিচরণে
14 মাত্রা। প্রতি চরণে কয়টি পর্ব? 2টি পর্ব। প্রথম পর্বে 8 মাত্রা, দ্বিতীয় পর্বে 6 মাত্রা। 8 যোগ 6 সমান 14 মাত্রা। এই কথাটি কিন্তু তোমাদের ওই পাঠ পরিচিতির শেষের দিকে লেখা আছে। আজকে আমি একেবারে যে ব্যবহারিক করে দেখিয়েছি, বিজ্ঞানের ছেলেমেয়েরা যেভাবে প্র্যাকটিক্যাল করে, আমি তোমাদের এই ছন্দ বিশ্লেষণ করে দেখিয়েছি। আশা করি তোমরা জানতে পেরেছ। এ তো গেল মাত্র 2টি চরণ। মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য নামক যে মহাকাব্যটি লিখেছেন, সেখানে প্রায় 6000 চরণ রয়েছে। প্রত্যেকটি চরণ তিনি 14 মাত্রায় লিখেছেন এবং 8 এবং 6 এই 2টি পর্বে বিভক্ত। তোমরা একটু কল্পনা করে দেখো, মাইকেল মধুসূদন দত্ত কী প্রতিভাবান কবি ছিলেন। একজন কবির মাথায় কী মেধা থাকলে এই দুঃসাধ্য কাজটি তিনি করে গেছেন। এই কাজ কিন্তু বাংলা সাহিত্যে কেউ করতে পারেননি, একমাত্র মাইকেল মধুসূদন দত্ত করে গেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে তোমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উপযোগী বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর জেনেছ। আশা করি তোমরা উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ছন্দ বিশ্লেষণ করতে গিয়ে একটা বিষয় ভুলে গেছ। আমি কিন্তু সনেট নিয়ে আলোচনা করার কথা ছিল। আমি শিরোনামে প্রথমে সনেট শব্দটি লিখেছিলাম। হ্যাঁ, এবার আসছি সনেট। উচ্চ মাধ্যমিক পড়ুয়া অনেক ছেলে মেয়ে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাকে সনেট মনে করে। আসলে কিন্তু তা নয়। সনেট অন্য একটি বিষয়। আমি এখন সনেট নিয়েই আলোচনা করব। সনেটের জনক হচ্ছে ইতালির কবি পেত্রার্ক। আবার বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। যদি আমরা সনেটের একটা সংজ্ঞা বলি, যে একটিমাত্র অখণ্ড ভাবকল্পনা বা অনুভূতি কণা যখন 14 মাত্রা সমন্বিত 14 চরণে একটি বিশেষ ছন্দরীতিতে আত্মপ্রকাশ করে, তখনই আমরা কিন্তু সনেট বলি তাকে। সনেট বললেই আমাদের একটি কবিতার কথা মনে পড়ে যায়, কপোতাক্ষ নদ। নিশ্চয়ই তোমাদের নবম দশম শ্রেণীতে পাঠ্য ছিল। সনেট নিয়ে এখন আমি আলোচনায় যাচ্ছি। আমি শুধু সনেট কি সেটা দেখাবো। আমি একটু আগে সংজ্ঞাতে বলেছি যে সনেটে থাকবে 14টি চরণ এবং প্রতিটি চরণ কিন্তু 14 মাত্রার, তাও 8 এবং 6 2টি পর্বে বিন্যস্ত। মাইকেল মধুসূদন দত্ত আরও অনেক সনেট লিখেছেন এবং তার বঙ্গভাষা একটি সনেট আছে। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। এই যে সনেট, যাচ্ছি আমরা আলোচনায়। কপোতাক্ষ নদ নামক যে সনেটটি তোমাদের স্কুলে ছিল, আমি সেই সনেটের মাত্র 2টি চরণ ছন্দ বিশ্লেষণ করব। আমি চরণ 2টি আগে লিখি, তার আগে কয়েকটি তথ্য বলে রাখি। সনেটে কিন্তু 8 চরণ এবং 6 চরণ এভাবে একটু বিভক্ত থাকে। সনেটের প্রথম 8 চরণকে বলা হয় অষ্টক এবং শেষ 6 চরণকে বলা হয় শতক। অষ্টক এবং শতক, এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি কথা বলে রাখি, এই শতক শব্দটি তোমাদের নবম দশম শ্রেণীর বইতে আমি গত বছর দেখেছি ভুল আছে। সেখানে পাঠ পরিচিতি অংশে আলোচনাতে সেখানে শতককে ষষ্ঠক লেখা হয়েছে। ষষ্ঠক বলে কোনো শব্দ বাংলা অভিধানে নেই। সেটি আসলে সেখানে প্রিন্টিং মিস্টেক হতে পারে। তাহলে সনেটের প্রথম 8 চরণকে বলে অষ্টক, শেষ 6 চরণকে বলে শতক। আমি এখন কপোতাক্ষ নদ কবিতার প্রথম 2টি চরণ লিখব। বিখ্যাত 2টি চরণ, সতত হে নদ তুমি পড় মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এই 2টি চরণ আমি এখন বিশ্লেষণ করব।
ছন্দ বিশ্লেষণ করব। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। তোমরা স্কুলে জেনেছো এটি একটি দেশপ্রেমমূলক কবিতা। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। আমাদের প্রথম কাজ হলো যে অক্ষর চিহ্নিতকরণ, মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর। তোমরা ইতিপূর্বে জেনেছো কিভাবে অক্ষর চিহ্নিত করতে হয়। তাহলে শুরু করো। সতত হে, হে কিন্তু মুক্তাক্ষর, যেহেতু আমরা টানতে পারি ইচ্ছে মতো। নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ, এ কিন্তু মুক্তাক্ষর, যেহেতু এটি স্বরবর্ণই আছে, তাহলে আর সন্দেহের কোনো অবকাশ নেই। বিরলে, তাহলে অক্ষর চিহ্নিতকরণ হয়ে গেল। এবার মাত্রা, মাত্রা বসাও। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এটিও কিন্তু অক্ষরবৃত্ত ছন্দ, যেটি দুটি পর্ব। এটি হচ্ছে একেবারে যে ধীর লয়ের কবিতা। আমরা এবার মাত্রা বসাবো। দেখো, তোমাদের নিশ্চয় মনে আছে যে অক্ষরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর সবসময় এক মাত্রা, বদ্ধাক্ষর শব্দে প্রথম এবং মাঝখানে থাকলে এক, শেষে থাকলে দুই। আমি মাত্রা বসাচ্ছি। এবার আমরা একটু মাত্রাগুলো গুণে দেখব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। প্রতিটি চরণে দুটি পর্ব। সতত হে নদ তুমি, এটি একটি পর্ব, এখানে 8 মাত্রা। পরের পর্বে 6 মাত্রা, তাহলে 8 যোগ 6 সমান 14 মাত্রা। এখানেও দেখি 8 যোগ 6, আমরা একটু গুণে দেখি। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6, তাহলে সমান যে 14 মাত্রা। এই সনেটে কিন্তু প্রতিটি চরণ এভাবে 14 মাত্রায় বিন্যস্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, মাইকেল মধুসূদন দত্ত যতগুলো সনেট লিখেছেন, প্রত্যেক সনেটে প্রতিটি চরণ 14 মাত্রায় বিন্যস্ত। মাইকেল মধুসূদন দত্তের যে কবি প্রতিভা, সে সম্পর্কে তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ। আমি তোমাদের উদ্দেশ্যে সনেট, অমিত্রাক্ষর ছন্দ এবং বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ছন্দ বিশ্লেষণ করার জন্য এই দীর্ঘ আলোচনাকে দুভাগে ভাগ করেছিলাম। গত পর্বে এবং আজকে আমি এই 3টে বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা অনেক প্রশ্নোত্তর জানতে পেরেছ। আজ এ পর্যন্তই থাক। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।